বাংলাদেশের বাঙ্গু সমাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতন ঘটানোর যে কার্যক্রম তোমরা হাতে নিয়েছিলে সেটা কতদূর আগালো কমেন্টে জানাবা। এদের কাজকর্ম আর কথাবার্তা শুনলে মেজাজটা যে কোনো মানুষের খারাপ হয়ে যাবে, বিশ্বাস করেন। ভারতের মতো বৈচিত্র্যময় এবং শক্তিশালী গণতান্ত্রিক দেশে কোনো বহিরাগত কিংবা কোনো আভ্যন্তরীণ শক্তির দ্বারা রেজিম চেঞ্জ অপারেশনের মাধ্যমে সরকার পরিবর্তন, সরকার ফেলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয় আগের দুইটা ভিডিওতে আমি বলেছি, যারা দেখেন নাই দেখে নেবেন। 24 জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশি সরকার পতনের পর চরমপন্থী জামাতি রাজাকারের অনুসারীরা এবং দুই বাংলার পচা বামেরা ভেবেছিল ভারতের রাজপথেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো যাবে। এমনকি গতকাল রাত পর্যন্ত বাংলাদেশের কিছু চরমপন্থী দল মশাল হাতে মিছিল করে ভারতকে অস্থির করার হুমকি পর্যন্ত দিয়েছে। এছাড়াও হাসনাত, সার্জিস এরা কি বলেছে নিশ্চয় আপনারা দেখেছেন। কিন্তু তারা ভারতের শেকড়, ভারতের প্রাতিষ্ঠানিক শক্তি এবং ভারতের মানুষের দেশপ্রেম সম্পর্কে কতটা অজ্ঞ সেটা তো পরিষ্কার হয়ে গেছে। কারণ যেই চক্রান্ত সাজানো হয়েছিল সেটা শুরু হওয়ার আগেই ব্যর্থ করে দিয়েছে ভারত সরকার। প্রশ্ন ফাঁস এবং পরিবেশগত বিভিন্ন অধিকার রক্ষার দাবিতে দিল্লির রাজপথে টানা 26 দিন অনশন কর্মসূচিতে বসেছিলেন বিশিষ্ট সমাজকর্মী সুনাম ওয়াংচুক। এই আন্দোলন ছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের মৌলিক দাবির আন্দোলন। কিন্তু যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সুবিধা নিয়ে জল ঘোলা করার সুযোগ খুঁজে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, সেটা দিল্লিতেও দেখা গেছে। ভারত খণ্ড করে ফেলবো, আজাদি, কাশ্মীর, এই টাইপের অনেক স্লোগান দিল্লিতেও দেখা গেছে। এমনকি খালিস্তানপন্থী জঙ্গিদেরকেও দিল্লির আন্দোলনে দেখা গেছে, যাদের অধিকাংশ শিক্ষার্থী না। তবে ভারতের শাসন ব্যবস্থার সৌন্দর্য হলো এখানে আলোচনা এবং সমালোচনার পথ সবসময় উন্মুক্ত থাকে। 26তম দিনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তাদের উপস্থিতিতে সুনাম ওয়াংচুক জুস পান করে তার অনশন প্রত্যাহার করে ফেলেন। সেখানে তার স্ত্রী গীতাঞ্জলি তিনি উপস্থিত ছিলেন। অনশন ভাঙার পর সুনাম ওয়াংচুক নিজেই স্পষ্ট করেছেন যে সরকারের আশ্বাসের উপর ভিত্তি করে এবং জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে এই গণতান্ত্রিক আন্দোলনের যৌক্তিক সমাপ্তি ঘটে গিয়েছে। এতে করে আন্দোলনের কাঁধে বন্দুক রেখে যারা নোংরা খেলা খেলতে চেয়েছিল তাদের প্রথম পরাজয় হয়ে গেল। গতকাল মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আশ্বাস দেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, ভারতের ভবিষ্যৎ এই শিক্ষার্থীদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। প্রশ্ন ফাঁসের মতো অন্যায়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর এই বার্তা প্রকৃতপক্ষে সিস্টেম বদলাতে চাওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের মনে আস্থা ফিরিয়ে এনেছে। যারা এখানে চক্রান্তকারী ছিল তাদের বিষয়টা ভিন্ন। যখন রাষ্ট্রের সর্বোচ্চ নেতা সরাসরি তরুণদের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং তাদের সমস্যার সমাধান নিশ্চিত করেন, তখন বহিরাগত উস্কানিদাতাদের মাথায় হাত পড়ে যায় এবং তারা ভাবে এ কি হলো রে। দিল্লিতেও ঠিক একই ঘটনা ঘটে গিয়েছে। উস্কানিদাতারা ভাবছে এ কি হয়ে গেল রে। এটাই ভারতীয় প্রশাসনের দূরদর্শিতা। আন্দোলন যখন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পথে, তখন পর্দার আড়াল থেকে খেলা শুরু করেছিল ভারতের চিরশত্রু পাকিস্তান এবং কিছু উগ্রবাদী গোষ্ঠী। কিন্তু দিল্লি পুলিশের সাইবার সেল সেই চক্রান্ত গুড়িয়ে দিয়েছে। ডেপুটি कमिश्नर ऑफ पुलिस सुमित झा এই বিষয়ে কি বক্তব্য দিয়েছেন? हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। পুলিশ কর্মকর্তা সুমিত ঝা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রায় 400-এর বেশি পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে ভুয়া এবং এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছিল যেন ভারতে দাঙ্গা কিংবা অস্থিরতা সৃষ্টি হয়। কিন্তু দিল্লি পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে সেই হ্যান্ডেলগুলো ব্লক করে দিয়েছে এবং সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপ এবং তদন্ত প্রমাণ করে দিল ডিপ স্টেট এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে ভারতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিল। আমি গত ভিডিওতে বলেছি, এই চক্রান্তের সাথে যারা সম্পৃক্ত, যারা অর্থের বিনিময়ে আন্দোলনে
যোগ দিয়েছে এদের ভবিষ্যৎ ভালো হবে না, বাকি জীবন আদালত এবং কারাগারেই কাটবে, এটা নিশ্চিত থাকেন। ভারতের জনগণ সচেতন থাকায় এই ডিজিটাল চক্রান্তের বেলুন কিন্তু ফুটো হয়ে গেছে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর কিছু জামাতি রাজাকারের অনুসারী এবং উগ্রপন্থীরা স্বপ্ন দেখতে শুরু করেছিল এবার ভারতেও বুঝি একই ঘটনা ঘটানো সম্ভব হবে। ভারতীয় জেনজিদেরকে তারা বিভিন্নভাবে অনুপ্রেরণা জুগিয়েছে, তাদের সাথে গায়ে গা মিলিয়েছিল দুই বাংলার সুবিধাভোগী কিছু পচা বামপন্থী গোষ্ঠী। বামেরা তো সবসময় পচা, এদের তো আসলে কি বলবো, বলার কিছু না। তাদের চরম অজ্ঞতা এবং দেউলিয়াপনা এমন পর্যায়ে ছিল যে তারা ভারতের ভূরাজনীতি না বুঝেই মশাল মিছিল পর্যন্ত বের করেছিল এবং দাবি করেছিল ভারত নাকি অস্থির হয়ে উঠবেই। সেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে উল্লেখ করে বাজে স্লোগানও দেওয়া হয়েছে। দেখেন ভাই, ভারত কোনো দুর্বল রাষ্ট্র না। ভারতের প্রশাসনিক ভিত্তি এবং সশস্ত্র বাহিনী রাজনৈতিক প্রভাবমুক্ত এবং অত্যন্ত শক্তিশালী। ভারতের জনগণ নিজের দেশের ভালো মন্দ বোঝে, তারা কোনো উগ্রপন্থী কিংবা বিদেশি মদতপুষ্ট উস্কানিতে প্ররোচিত হয়ে নিজের দেশের নিরাপত্তা বিঘ্নিত করবে না, করেনি। ভারতের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিবাদের সুযোগ যেমন আছে, ঠিক তেমনি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কঠোর আইন প্রয়োগের ক্ষমতাও রাষ্ট্রের কাছে রয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের সেই উগ্রপন্থী গোষ্ঠীগুলোর আশা পূরণ হলো না, তাদের সেই রঙিন স্বপ্ন গহীন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। কি ব্যথা! তারা ভেবেছিল ভারতের সহজে রাজপথ দখল করে রাষ্ট্র ক্ষমতা বদলে ফেলা যায়, কিন্তু ভারতের ঐক্য এবং সচেতনতার দেওয়াল ভেঙে প্রবেশ করা তাদের পক্ষে অসম্ভব, এটা তারা বুঝে নাই। সংক্ষেপে যদি বলা হয় কেন ভারতে কোনো রেজিম চেঞ্জ অপারেশন কিংবা রঙিন বিপ্লব ঘটানো সম্ভব নয়, প্রথমত ভারতের সর্বস্তরের মানুষের মধ্যে গড়ে ওঠা গভীর দেশপ্রেম। রাষ্ট্র পরিচালনায় ক্ষোভ কিংবা রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু দেশপ্রেমের জায়গায় ভারতের 140 কোটি জনগণ এক। দ্বিতীয়ত, ভারতের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করে থাকে। তৃতীয়ত, ভারতের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এবং পুলিশের অত্যন্ত সতর্ক ভূমিকা, যেটা যে কোনো বহিরাগত চক্রান্তকে শুরুতেই নস্যাৎ করে দেয়। সুতরাং যারা মনে করেছিলেন বাংলাদেশের ঘটনার মতো পুনরাবৃত্তি ভারতের মাটিতে ঘটাবেন, তাদের জন্য পরিষ্কার বার্তা, ভারত কোনো তাসের ঘর নয় যে বাইরের সামান্য বাতাস ভারতকে ভেঙে ফেলবে, ভারতকে উড়িয়ে দেবে। ভারতের শক্তি তার সচেতন জনগণ এবং তার সেনাবাহিনী এবং তাদের সুদৃঢ় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গি চরমপন্থীদের স্বপ্ন ধূলিসাৎ, ভারতের মাটিতে যে কোনো অশুভ শক্তি এবং চক্রান্তের পরিণতি জঘন্য হয়, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। মজার বিষয় কি জানেন, বিএনপিও নরেন্দ্র মোদীর পতন চায়, বিজেপির পতন চায়, অথচ এই বিএনপি নরেন্দ্র মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, বিজেপি ক্ষমতায় আসে, তখন সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করেছিল, কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিএনপিকে কুলে তুলে নেবে। এরা ভাবে নরেন্দ্র মোদীর পতনের পর, বিজেপির পতনের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোন ঠাসা হয়ে পড়বেন, আওয়ামী লীগ কোন ঠাসা হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে, আর ফিরতে পারবেন না, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কিন্তু এই গর্ধবের বাচ্চারা রাজনীতির ভূমিকা যে আছে সেটাও বোঝে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে কংগ্রেসের একটা ঐতিহাসিক পারিবারিক সম্পর্ক, শেখ হাসিনার সাথে বললে ভুল হবে, বঙ্গবন্ধুর সাথেই কংগ্রেসের ঐতিহাসিক সম্পর্ক ছিল। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদের প্রত্যেকের সাথে পারিবারিক সম্পর্ক। ইভেন শোনা যায় সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু কন্যার যে পুত্র, তার সাথে ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, উনার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো, উনারা ক্লাসমেট ছিলেন, বন্ধু বলতে পারেন। আর এই গর্ধবের বাচ্চারা ভাবতেছে কংগ্রেস ক্ষমতায় আসলে নাকি বিএনপি শক্তিশালী হবে। ভাবা যায় এদের পলিটিক্যাল সেন্স ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। যাও, দুই বাংলার পচা বাম এবং রাজাকারের বাচ্চারা নাকে সরিষার তেল দিয়ে আপাতত ঘুমাও। নরেন্দ্র মোদীর পতন হচ্ছে না, ভারতে কালার রেভুলেশন, রেজিম চেঞ্জ অপারেশন সফল হচ্ছে না, আইএসআই, সিআইএ, ডিপ স্টেট, যারা যারা আছো ছিলা, স্বপ্ন দেখেছিলা, আপাতত ঘুম দাও, ভালোভাবে ঘুমাও, তাহলে ঘোর থেকে বের হতে পারবা। ধন্যবাদ।